যুদ্ধবিমান ভূপাতিত করার ঘটনায় রাশিয়া ও তুরস্কের উত্তেজনা মিটিয়ে ফেলার আহ্বান ওবামার। আইএস জঙ্গি দমনে ইরাকে বিশেষ বাহিনী পাঠানোর ঘোষণা। আইএসের তেল বাণিজ্য বন্ধ করায় রাশিয়ার লক্ষ্য, দাবি চুরকিনের। ইরাকের সিনজারে গণকবর থেকে ১১৩টি মরদেহ উদ্ধার। জলবায়ু সম্মেলনে উন্নত দেশগুলোর সুনির্দিষ্ট প্রস্তাবনার অভাবে ফিকে হয়ে আসছে কার্যকর চুক্তির আশা। পরিবেশবাদীদের বিক্ষোভ অব্যাহত। এবং পেশোয়ারের সেনা স্কুলে জঙ্গি হামলার দায়ে ৪ জনের ফাঁসি কার্যকর করল পাকিস্তান। করাচিতে অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে ২ সেনা নিহত। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি হাফসাতুন্নেসা। যুদ্ধবিমান ভূপাতিত করার ঘটনায় রাশিয়া ও তুরস্কের মধ্যে যে উত্তেজনার সৃষ্টি হয়েছে তা মিটিয়ে ফেলতে দুদেশের প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। পাশাপাশি তিনি এও বলেছেন, রুশ সরকারের ভুল নীতিই সিরিয়া সংকটকে আরও প্রকট করে দিয়েছে। এর মধ্যে আইএস জঙ্গি দমনে ইরাকে বিশেষ বাহিনী পাঠানোর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। তবে মার্কিন সেনাদল ইরাকের মাটিতে পা রাখলে তাদের প্রতিহত করার ঘোষণা দিয়েছে ইরাকি শিয়া মিলিশিয়ারা। মঙ্গলবার সিরীয় সেনাবাহিনী প্রকাশিত ভিডিওতে দেখা যায়, হোমস প্রদেশের কারিয়াতিন এবং লাতাকিয়া প্রদেশের কয়েকটি এলাকায় আসাদ বিরোধী বিদ্রোহীদের বিরুদ্ধে বড় ধরনের অভিযান শুরু করেছে সামরিক বাহিনী। অভিযানে আইএস সহ বহু বিদ্রোহী নিহত হয়েছে বলেও ভিডিওতে দাবি করা হয়। সিরিয়ার রুশ বিমান হামলা শুরুর পর আইএস দমনে লক্ষণীয় সাফল্যের প্রেক্ষাপটে মার্কিন নেতৃত্বাধীন জোটের বিগত প্রায় ১.৫ বছরের ব্যর্থতার বিষয়টি সবার সামনে স্পষ্ট হয়ে ওঠে। এ অবস্থায় আইএস নির্মূল অভিযানে সাফল্যের প্রত্যাশায় ইরাকে বিশেষ বাহিনী পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। তবে এই বাহিনীর সদস্যরা স্থলযুদ্ধে অংশ না নিয়ে শুধুমাত্র ইরাকি ও কুর্দি বাহিনীকে প্রশিক্ষণ সহায়তা দেবে বলে সিনেট শুনানিতে জানান প্রতিরক্ষা মন্ত্রী অ্যাশটন কার্টার। তুর্কি সেনাবাহিনী আইএস দমনে যথাযথ ভূমিকা রাখছে না বলেও অভিযোগ করেন তিনি। আমরা ইরাকে স্থানীয় বাহিনীকে আরো শক্তিশালী করতে চাই, যাতে তারা নিজেরাই আইএসকে হারিয়ে দিতে পারে। তবে মার্কিন বিশেষ বাহিনী কয়েকটি বিশেষ দায়িত্ব পালন করবে। তারা সেখানে বন্দী মুক্ত করবে, আইএসের শীর্ষস্থানীয় নেতাদের শনাক্ত করে হত্যা করবে এবং সিরিয়ায় আইএস অবস্থানে হামলা চালাবে। এর পরপরই ইরাকি শিয়া মিলিশিয়ারা ঘোষণা দেয়, মার্কিন সেনাদল ইরাকে পা রাখলে তাদের প্রতিহত করবে তারা। ইরাকি প্রধানমন্ত্রী হায়দার আল আবাদি গতকাল বলেছেন, জঙ্গি দমনে কোনো মার্কিন সেনা সহায়তার প্রয়োজন নেই তাদের। অ্যাশটন কার্টারের ঘোষণা পরই তিনি গণমাধ্যমকে এই কথা জানান। এদিকে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলছেন, রুশ সরকারের ভুল নীতির কারণেই সিরিয়ার সংকট আরও জটিল হয়ে উঠেছে। একই সাথে তিনি সিরিয়ার জঙ্গি দমনে তুরস্ককে আরও তৎপর হওয়ারও আহ্বান জানান। পরামর্শ দেন, যুদ্ধবিমান ভূপাতিত করা নিয়ে মস্কো আঙ্কারা সম্পর্কের যে অবনতি হয়েছে তা দ্রুত মিটিয়ে ফেলার। আমাদের সবার আসল শত্রু হচ্ছে আইএস। আমি মনে করি অন্য সবকিছু বাদ দিয়ে আমাদের আইএস দমনেই বেশি মনোযোগ দেওয়া উচিত। সিরিয়া আইএস বিরোধী যুদ্ধে অংশগ্রহণের লক্ষ্যে আরও এক পা এগিয়েছে জার্মানি। একটি পর্যবেক্ষক বিমান, ট্যাঙ্কার বিমান ও একটি যুদ্ধজাহাজ পাঠানোর অনুমোদন দিয়েছে জার্মান সংসদ বুন্দেসট্যাগ। আগে অবশ্য সিরিয়ায় হামলা চালানোর জন্য রাজি ছিল না জার্মানি। প্যারিস হামলার পর ফ্রান্সের অনুরোধে সিরিয়ায় হামলার সিদ্ধান্ত নেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল। তানজিম মুনিয়াত, সময় সংবাদ। শান্তি আলোচনা আবার শুরু হলে সিরিয়ার বেশ কয়েকটি অঞ্চলে যুদ্ধবিরতি হতে পারে বলে আশা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। জলবায়ু সম্মেলনের পর একটি সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি। অন্যদিকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানও আশা প্রকাশ করেছেন, রাশিয়ার মধ্যস্থতায় বিদ্রোহীদের সাথে আসাদ বাহিনীর কোনো বৈঠক হলে সিরিয়ার রাজনীতিতে বড় ধরনের পরিবর্তন আসবে। আর সংকটের মূল সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের বক্তব্য, মিত্রবাহিনী রাশিয়া তার সাথে থাকলেই শিগগিরই পরিবর্তন আসবে সিরিয়ায়। তবে তুরস্কের গুলি করে রুশ যুদ্ধবিমান ভূপাতিত করার ঘটনার পর আপাতত অস্ট্রিয়ার ভিয়েনায় কোনো শান্তি আলোচনা হচ্ছে না বলেই জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তুরস্কের গুলি করে ভূপাতিত করা রুশ যুদ্ধবিমানের পাইলট ওলেগ পেশকভকে রাষ্ট্রীয় বীরের মর্যাদা দিয়ে তার শেষকৃত্যানুষ্ঠানের আয়োজন করা হয়েছে রাশিয়ায়। বুধবার তার বাড়ি লিপেৎস্কে এই শেষকৃত্যানুষ্ঠানের আয়োজন করা হয়। এই সময় তার পরিবারের সদস্য এবং বন্ধুরা শেষকৃত্যানুষ্ঠানে অংশগ্রহণ করেন। এরপর তাকে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয়। গেল সোমবার পেশকভের মরদেহ তুরস্ক থেকে মস্কোতে নিয়ে আসা হয়।
আকাশসীমা লঙ্ঘনের অভিযোগে গত মঙ্গলবার রুশ যুদ্ধবিমান ভূপাতিত করে তুরস্ক। পরে প্যারাশুটের সহায়তায় বিমানের 2 পাইলট নিচে নামার সময় তুর্কম্যানরা গুলি করে হত্যা করে পাইলট ওলগ পেশকভকে। তবে বেঁচে যান বিমানটির অপর পাইলট কনস্টান্টিন মুরাখতিন। Путин 2015 года. তুরস্কের খাদ্যপণ্য এবং পর্যটন খাতে রাশিয়া যে নিষেধাজ্ঞা আরোপ করেছে তাতে আঙ্কারাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। রুশ যুদ্ধবিমান ভূপাতিতের ঘটনায় তুরস্কের উপর রাশিয়া অর্থনৈতিক নিষেধাজ্ঞার পর এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। রাশিয়াতেই সবচেয়ে বেশি পণ্য রফতানি করে আঙ্কারা, কিন্তু নিষেধাজ্ঞার কারণে এখন রুশ সীমান্তে আটকে আছে তুরস্কের পণ্যবাহী 1250টি ট্রাক। এ কারণে ইউরোপে পণ্য রফতানির বিকল্প বাজার খুঁজছে তুরস্ক। অন্যদিকে এশিয়ার বাজার ধরার চেষ্টা করছে ক্রেমলিন। এছাড়াও রাশিয়ার প্রাকৃতিক গ্যাসের ওপর নির্ভরশীল তুরস্কের বেশিরভাগ শিল্প কারখানা, আর তাই রাশিয়া গ্যাস সরবরাহ বন্ধ করলে বিপুল ক্ষতির মুখে পড়তে হতে পারে আঙ্কারাকে। আইএসের আয়ের প্রধান উৎস তেল বাণিজ্য বন্ধ করতেই রাশিয়া সব ধরনের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন জাতিসংঘে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত ভিতালি চুরকিন। এদিকে ইরাকের সিনজারে ইয়াজিদিদের আরও একটি গণকবর থেকে 113টি মরদেহ উদ্ধার করা হয়েছে। পাশাপাশি রামাদি দখলে নিতেও হামলা অব্যাহত রেখেছে ইরাকি বাহিনী। ইরাকের সিনজারে সম্প্রতি সন্ধান মেলে এমন আরেকটি গণকবরের। এতে দেশটির সংখ্যালঘু ইয়াজিদি সম্প্রদায়ের অন্তত 113 জনের লাশ রয়েছে বলে ধারণা করা হচ্ছে। গত মাসে ইরাকি বাহিনী আইএস জঙ্গিদের কবল থেকে সিনজার পুনর্দখলে নিলে শহরটি থেকে 6টিরও বেশি গণকবরের খোঁজ পাওয়া যায়। সংখ্যালঘু সম্প্রদায়টির উপর জঙ্গিরা যে নৃশংস হত্যাকাণ্ড চালিয়েছে তার বাস্তব অভিজ্ঞতার বর্ণনা দিতে গিয়ে শিউরে ওঠেন বেঁচে ফেরা এই ভাগ্যবান ব্যক্তি। জঙ্গিরা আমার সঙ্গে আরো 20 জনকে কবরের সামনে লাইন ধরে দাঁড় করিয়ে গুলি চালিয়েছিল। গুলিবর্ষণের মুহূর্তে আমি কবরে ঝাঁপ দেই। ভাগ্যের জোরে আমার গায়ে গুলি লাগেনি, কিন্তু আমি অনেকক্ষণ মরার মতো পড়েছিলাম। পরে জঙ্গিরা চলে গেলে পালিয়ে আসি। জঙ্গিদের এই নৃশংসতাকে ইয়াজিদি সম্প্রদায়ের ওপর গণহত্যা বলে অভিযোগ করেছে জাতিসংঘ। হত্যা ছাড়াও জঙ্গিরা ইয়াজিদি নারীদের যৌন দাসী হিসেবে ব্যবহার করতে বলে জানান সিনজারের মেয়র। গণকবর থেকে বেশ কয়েকজন বয়স্ক নারীর দেহাবশেষ পাওয়া গেছে। জঙ্গিরা তাদের কোনো কাজে লাগাতে পারবে না বলেই হয়তো হত্যা করেছিল। কম বয়সী মেয়েদের তারা বাঁচিয়ে রাখতো একটা উদ্দেশ্যই, যেন তাদের দাস বানিয়ে রাখা যায়। আইএসের এমন তৎপরতা চালিয়ে যাওয়ার পেছনে তেল বাণিজ্য বড় শক্তি হিসেবে কাজ করে বলে জানিয়ে আসছে রাশিয়া। এই অবস্থায় জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ভিটালি চুরকিন নিরাপত্তা পরিষদের প্রস্তাবনা অনুযায়ী জাতিসংঘের সঙ্গে তেল বাণিজ্যের যে নিষেধাজ্ঞা আছে তা কার্যকরে জাতিসংঘের সঙ্গে কাজ করার কথা জানান। এর আগে তুরস্ক সরকারের বিরুদ্ধে আইএসের তেল বাণিজ্যে যুক্ত থাকার অভিযোগ করেছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এদিকে ইরাকে রামাদি শহর পুনর্দখলে নিতে মঙ্গলবার আইএসের গুরুত্বপূর্ণ অবস্থান লক্ষ্য করে হামলা শুরু করে দেশটির সরকারি বাহিনী। এর আগে স্থানীয়দের নিরাপদে সরে যেতে রাষ্ট্রীয় গণমাধ্যমে, মসজিদে এবং বিমান থেকে লিফলেট ফেলার মাধ্যমে জরুরি নির্দেশনা দেওয়া হয়। চলতি বছরের মে মাসে রামাদি আইএসের দখলে চলে যায়। এছাড়া জর্দানের একটি বিমান ঘাঁটি থেকে আইএসের অবস্থানে বিমান হামলা অব্যাহত রেখেছে ফরাসি যুদ্ধবিমানও। সানজানা চৌধুরী, সময় সংবাদ। এদিকে সিরিয়ায় বিমান হামলা চালানোর বিষয়ে ব্রিটিশ পার্লামেন্টে আজ ভোটাভুটি হবে। এর মধ্যে এই ইস্যুতে পার্লামেন্টে একটি বিতর্ক হয়েছে। ব্রিটিশ এমপিরা এরপরই নির্ধারণ করবেন লন্ডন আইএস দমনে সিরিয়া হামলা করবে কি না। এর আগে ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন নিরাপত্তার অজুহাত দেখিয়ে সিরিয়া আইএস দমনে হামলা চালানো জরুরি বলে একটি প্রস্তাব পার্লামেন্টে উত্থাপন করেন। 2013 সালেও একবার ক্যামেরন সিরিয়ার বিমান হামলা চালানোর প্রস্তাব পার্লামেন্টে উত্থাপন করে ভোটাভুটিতে হেরে যান। তবে এবার পার্লামেন্ট অনুমোদন দেবে বলে আশাবাদ প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ফিলিপ হ্যামন্ড। এরই মধ্যে ব্রিটিশ বিরোধী নেতা জেরেমি করবিন তার দলের সংসদ সদস্যদের স্বাধীনভাবে ভোট দেওয়ার অনুমতি দিয়েছেন। সিরিয়া সীমান্তবর্তী লেবাননের আরসাল এলাকায় জঙ্গি সংগঠন আল নুসরা ফ্রন্টের সঙ্গে বন্দি বিনিময় করেছে লেবানন সরকার। বন্দি বিনিময়ে মুক্তি পেয়েছে আইএসের প্রধান আবু বকর আল বাগদাদির সাবেক স্ত্রী সাজা আলা দুলাইমিন সহ 13 আল নুসরা ফ্রন্ট সদস্য।
অপরদিকে লেবাননের 16 সেনাকে ছেড়ে দিয়েছে জঙ্গিরা। লেবাননের এসব সৈন্যকে গেল বছরের আগস্টে জুরুদ আরসাল নামক পাহাড়ি এলাকা থেকে অপহরণ করে নুসরা ফ্রন্ট। ধারণা করা হচ্ছে ইসলামিক স্টেটের কাছে আরও 9 সেনাবন্দী রয়েছে। বন্দী বিনিময় করতে নুসরা ফ্রন্টের সদস্যরা 3টি গাড়িতে করে বন্দীদের সীমান্তে নিয়ে আসে। অন্যদিকে লেবানন রেড ক্রসের গাড়িতে করে নিয়ে আসে আল নুসরার বন্দীদের। কাতারের মধ্যস্থতায় এ বন্দী বিনিময়ের ঘটনা ঘটে। সিরিয়ায় আল কায়েদা সংশ্লিষ্ট সবচেয়ে শক্তিশালী সংগঠন আল নুসরা ফ্রন্ট। يعني تأخير لوجستي لأنه التسوية تمت برعاية بعدة أنه بخواتيمها اليوم في আন্তর্জাতিক সময় আরো দেখবেন। ভারতে চলমান অসহিষ্ণুতা নিয়ে মোদীকে তীব্র কটাক্ষ করলেন রাহুল। ঐক্যের পথে ফেরার আহ্বান মোদীর। প্যারিসের ল বোগার্তে চলছে জাতিসংঘ জলবায়ু সম্মেলন 2015। নানা প্রতিশ্রুতি দেওয়া হলেও পরিবেশ রক্ষায় আইনি বাধ্যবাধকতার চুক্তিতে উন্নত দেশগুলোর সুনির্দিষ্ট প্রস্তাবনা না আসায় ক্রমেই ফিকে হয়ে আসছে কার্যকর কোনো চুক্তির আশা। এরই মধ্যে নিজ দেশে ফেরত গেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এদিকে উন্নত দেশগুলোর দায় এড়ানোর প্রবণতার প্রতিবাদে পালিত হয়েছে নানা কর্মসূচি। আর সম্মেলনের দ্বিতীয় দিনে পরিবেশ বান্ধব জ্বালানি উৎপাদনে আফ্রিকার দেশগুলোকে 600 কোটি ইউরো বরাদ্দের ঘোষণা দিয়েছে ফ্রান্স। প্যারিসের ল বোগার্তো এই শহরে চলছে জাতিসংঘ জলবায়ু সম্মেলন। অন্যদিকে কার্বন নিঃসরণ কমাতে উন্নত দেশগুলোকে উদার হওয়ার আহ্বান জানাতে জড়ো হয়েছেন ইউরোপের বিভিন্ন মতাদর্শ ও ধর্মের নেতারা। লিমায় অনুষ্ঠিত COP20 পরদিন থেকে পরিবেশ রক্ষার দাবিতে বছর জুড়ে এক প্রতীকী অনশন কর্মসূচি পালন করছি আমরা। সম্মেলনে আগত নেতাদের পরিবেশের প্রতি সুবিচার প্রতিষ্ঠায় দৃঢ় পদক্ষেপ নিতে হবে। এদিকে সম্মেলন কেন্দ্রের ভিতরে আলোচনায় ব্যস্ত বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা। বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি 2 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমাবদ্ধ রাখতে একটি কার্যকর চুক্তির বিভিন্ন দিক নিয়ে নিজেদের যুক্তি তুলে ধরছেন তারা। জলবায়ু পরিবর্তন ইস্যুটিকে বিশ্বের আর্থিক নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ বলে মত দেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। প্যারিস জলবায়ু সম্মেলনের দ্বিতীয় দিনের আলোচনায় এই কথা জানান তিনি। উন্নয়ন কর্মকাণ্ডের সাথে সাথে বৈশ্বিক উষ্ণতাও বেড়ে যাচ্ছে। প্যারিস সম্মেলনে এমন একটি জলবায়ু চুক্তি সই হবে যা অর্থনৈতিক উন্নয়নকে বাধাগ্রস্ত করবে না, আবার পরিবেশ রক্ষাও নিশ্চিত করবে। মঙ্গলবারের আলোচনায় উঠে আসে পরিবেশ বিপর্যয় রোধে সুশীল সমাজের অংশগ্রহণকে গুরুত্ব দেওয়ার বিষয়টি। পরিবেশ রক্ষার কাজ একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। এর বাস্তবায়নে সুশীল সমাজের সুযোগ নিশ্চিত করতে হবে প্রতিটি দেশকেই। বৈশ্বিক উষ্ণতার বিরূপ প্রভাবে সামুদ্রিক স্তরের উচ্চতা দিন দিন বেড়ে যাচ্ছে, আর এতে অস্তিত্ব বিপন্নের হুমকিতে আফ্রিকার দ্বীপরাষ্ট্রগুলো। জলবায়ু সম্মেলনের এক পার্শ্ব সম্মেলনে ক্ষতিগ্রস্ত দ্বীপরাষ্ট্রগুলোর পাশে থাকার প্রতিশ্রুতি দেন ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাদ। আফ্রিকায় সবুজ জ্বালানি উৎপাদনের জন্য বিশেষ প্রকল্পে 6 মিলিয়ন ইউরো বরাদ্দের ঘোষণা করছি। এই প্রকল্পের মেয়াদ 2016 থেকে 2020 সাল পর্যন্ত। গেল 30 নভেম্বর শুরু হওয়া প্যারিস জলবায়ু সম্মেলনটি চলবে আগামী 11 সেপ্টেম্বর পর্যন্ত। এবারের সম্মেলনে পরিবেশ রক্ষায় সবার অংশগ্রহণে একটি কার্যকর চুক্তি হবে বলে আশা করা হচ্ছে। গেল কয়েকদিনে সম্মেলনে যোগ দেওয়া বিশ্ব নেতাদের ঐক্যের সুর এর প্রত্যাশার পারদ বাড়িয়ে দিয়েছে অনেকটাই। জাহিদুর রহমান, সময় সংবাদ। পাকিস্তানের পেশোয়ার স্কুলে জঙ্গি হামলার দায়ে 4 জঙ্গির ফাঁসির রায় কার্যকর করা হয়েছে। এরা হলেন মৌলভী আব্দুস সালাম, হজরত আলী, মুজিবুর রহমান ও সাবিল। বুধবার উত্তর পশ্চিমাঞ্চলীয় কোহাট কারাগারে এই 4 জনের ফাঁসি কার্যকর করা হয়েছে বলে নিশ্চিত করে দেশটির নিরাপত্তা বাহিনী। গত সপ্তাহে পাক সেনা প্রধান রাহেল শরীফ এদের মৃত্যুদণ্ড কার্যকরের নির্দেশ দেন। গেল বছর 16 ডিসেম্বর পেশোয়ারে সেনা পরিচালিত স্কুলে তালেবান জঙ্গিদের হামলার ঘটনায় ছাত্র শিক্ষক সহ অন্তত 150 জন নিহত হয়। এই ঘটনায় আটককৃত 4 জঙ্গির মৃত্যুদণ্ড দেয় পাকিস্তানের সামরিক আদালত। হামলার 1 বছরের মাথায় হামলাকারীদের মৃত্যুদণ্ড কার্যকর করেছে পাক প্রশাসন। পাকিস্তানের করাচিতে অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে 2 সেনা সদস্য নিহত হয়েছে। মঙ্গলবার বিকেলে করাচির MA জিন্নাহ সড়কে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে মুখোশ পরা বন্দুকধারীরা একটি সামরিক গাড়িতে গুলি করে মোটরসাইকেল করে পালিয়ে যায়। পরে সেনাবাহিনী পুরো এলাকা ঘিরে ফেলে। ইতোমধ্যে বন্দুকধারীদের ধরতে অভিযান শুরু করেছে নিরাপত্তা বাহিনী। এখনো পর্যন্ত এই ঘটনায় কেউ দায় স্বীকার করেনি। আরএফএল ওয়াটার পাম্প, পানি দেবে টেনশন নয়।
ভারতে চলমান অসহিষ্ণুতা নিয়ে পার্লামেন্টের নিম্নকক্ষে প্রধানমন্ত্রী মোদীকে তীব্র কটাক্ষ করলেন কংগ্রেসের সহসভাপতি রাহুল গান্ধী। সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করলেই এখন তা দেশদ্রোহিতা শামিল হয়ে পড়ছে উল্লেখ করে পাকিস্তান থেকে ভুল শিক্ষা না নেয়ার জন্য মোদীর প্রতি আহ্বান জানান রাহুল। জবাব হিসেবে একই দিন রাজ্যসভায় মোদী বলেন, অসহিষ্ণুতার উদাহরণ বাদ দিয়ে ভারতকে ঐক্যের পথে নিয়ে যেতে হবে। এ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং বলেন, ভারতের মানুষ জন্মগতভাবেই সহিষ্ণু। The voice of our people. Or will he stand by and watch as his colleagues? মঙ্গলবার ভারতের সংসদে শীতকালীন অধিবেশনের দ্বিতীয় দিনের বৈঠক উত্তপ্ত হয়ে ওঠে অসহিষ্ণুতা বিষয়ক বিতর্কে। তবে উত্তেজনা চরমে ওঠে যখন লোকসভায় বক্তব্য দেওয়ার সময় সরাসরি প্রধানমন্ত্রী মোদীর কট্টরপন্থী নীতির দিকে আঙুল তোলেন বিরোধী দল কংগ্রেসের সহসভাপতি রাহুল। বিজেপি নেতা ভিকে সিং এর একটি উক্তি টেনে তিনি বলেন, দলিতদের কুকুরের সঙ্গে তুলনা করেছেন এমন একজনকে মন্ত্রী বানিয়ে সরকার প্রমাণ করেছে তারা সহিষ্ণুতা চায় না। প্রতিবেশী দেশের উদাহরণ টেনে তিনি বলেন, পাকিস্তানের মতো অসহিষ্ণু হয়ে ওঠা ভারতের জন্য মঙ্গলজনক হবে না। আমি প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করব, পাকিস্তানের কাছ থেকে ভুল শিক্ষা নেবেন না। আমাদের দেশে এখন কেউ সরকারের বিরুদ্ধে কথা বললেই তাকে দেশদ্রোহী বানিয়ে ফেলা হচ্ছে। ডেভেলপড ইন্ডিয়ার পরিবর্তে ভারত এখন হয়ে গেছে ডিভাইডেড ইন্ডিয়া। আজকে শাহরুখ খান, আমির খানের মতো মুসলমান তারকাদের ধর্মের কারণে বিরূপ মন্তব্য সহ্য করতে হচ্ছে, অথচ কদিন আগেও সহিষ্ণুতা ছিল আমাদের শক্তি। এ সময় যোগী আদিত্যনাথ ও সাক্ষী মহারাজের কট্টরপন্থী মন্তব্যের প্রতিও আঙুল তোলেন রাহুল। রাহুলের বক্তব্যের সময় বিজেপি বেঞ্চ থেকে তুমুল চিৎকার শোনা যায়। তাকে থামিয়ে দেওয়ার চেষ্টা করা হয় বারবার। রাহুলের বক্তব্যের সমালোচনা করে স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং বলেন, কংগ্রেস অসহিষ্ণুতার বুলি ছড়িয়ে রাহুল আসলে দেশেরই সমালোচনা করছেন। ভারতীয় সংস্কৃতি में ऐसे वैल्यूज हैं, ऐसे मूल्य हैं। ভারতের মানুষের রক্তেই রয়েছে সহিষ্ণুতা। এখন অসহিষ্ণুতা বলে কিছু কাগজি বুলি ছাড়া হচ্ছে। যারা অসহিষ্ণুতার কথা বলছেন তাদের উদ্দেশ্যে বলি, দেশের সমালোচনা করবেন না। বিশ্বে সর্বাধিক সহিষ্ণুতা বলতে যদি কিছু থাকে তবে তার উদাহরণ হলো ভারত। मूल्य यदि कहीं पर विद्यमान है तो वह भारत की संस्कृति में ही यह सब सारे का मंत्र। ওই দিন রাজ্যসভায়ও চলে একই বিতর্ক। রাহুলের আক্রমণের বিপক্ষে জোরালো বক্তব্য না দিয়ে সুকৌশলে একতার মন্ত্রের উপর জোর দেন প্রধানমন্ত্রী মোদী। ভারতের সংবিধানকে সর্বোত্তম মার্গদর্শন হিসেবে আখ্যা দিয়ে তিনি বলেন, সকলে যদি সংবিধান মেনে চলে তাহলে কারো দেশপ্রেম নিয়ে প্রশ্ন তোলার কোনো অবকাশ থাকবে না। যদি কোথাও কারোর সঙ্গে নৃশংসতার ঘটনা ঘটে তবে তা দেশের সকলের জন্যই কলঙ্কের। দেশ তখনই এগোবে যখন একতা ও মমতার প্রতিফলন প্রত্যেকের মধ্যে দেখা যাবে। जुड़ने के अवसर खोजना हमारा दायित्व होगा। ধর্মীয় অসহিষ্ণুতা নিয়ে বেশ কিছুদিন ধরেই সরগরম ভারতের রাজনীতি। ধর্মের নামে অস্থিতিশীলতা সৃষ্টির বিষয়ে মুম্বাই চলচ্চিত্রের তারকা আমির খানের সাম্প্রতিক মন্তব্যের পর যা ভিন্ন মাত্রা পেয়ে যায়। লোকসভার শীতকালীন অধিবেশনে এই বিষয়ে আলোচনার দাবি তাই অগ্রাহ্য করেনি বিজেপি। সঞ্জিদা ইসলাম, সময় সংবাদ। তাজমহল একটি হিন্দু মন্দির ছিল, আইনজীবীদের এমন দাবি নাকচ করে দিয়েছে ভারত সরকার। তাজমহল হিন্দুদের কাছে হস্তান্তর করা উচিত দাবি করে গত বছর ভারতের একটি আদালতে পিটিশন দাখিল করেন আইনজীবীদের একটি দল। তবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী মহেশ শর্মা জানান, এ দাবির পেছনে কোনো প্রমাণ খুঁজে পায়নি সরকার। সপ্তদশ শতকে নির্মিত স্থাপনাটি দেখতে প্রতিদিন প্রায় 12,000 দর্শনার্থী আসেন। স্ত্রীর মৃত্যুর পর মুঘল সম্রাট শাহজাহান নির্মিত স্থাপনাটির নির্মাণ কাজ শেষ হয় 1653 সালে, আর 1983 সালে ইউনেস্কো একে বিশ্ব ঐতিহ্য হিসেবে ঘোষণা করে। চলতি বছরের তৃতীয় প্রান্তিকে ভারতের জিডিপি প্রবৃদ্ধি বেড়ে দাঁড়িয়েছে 7.4%, যা দ্বিতীয় প্রান্তিকে ছিল 7%। অভ্যন্তরীণ চাহিদা ও উৎপাদন খাতে গতিশীলতা বেড়ে যাওয়ার এ প্রবৃদ্ধি অর্জন সম্ভব হয় বলে মনে করছেন অর্থনৈতিক বিশ্লেষকরা। এছাড়াও ভোগ্যপণ্যের দাম কমে যাওয়ার পাশাপাশি স্বর্ণ ও জ্বালানি তেলের দরপতন ইতিবাচক প্রভাব ফেলেছে দেশটির অর্থনীতিতে। এমন পরিস্থিতিতে সুদের হার নিয়ে নতুন করে ভাবছে দেশটির কেন্দ্রীয় ব্যাংক। গেল মাসে 0.5% সুদের হার কমিয়েছে রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া RBI। মূল্যস্ফীতি কমে যাওয়ায় অর্থনীতি চাঙ্গা রাখতে চলতি বছরে এখন পর্যন্ত 4 দফায় সুদের হার কমিয়েছে ভারত। নেপালের মূল রাজনৈতিক দলের বিরুদ্ধে সাম্প্রদায়িকতার অভিযোগ তুলেছে দেশটির মাধেশী সম্প্রদায়। মঙ্গলবার আল জাজিরায় দেয়া এক সাক্ষাৎকারে একথা জানিয়েছেন সংঘ সমাজবাদী ফোরামের নেতা উপেন্দ্র যাদব।
তিনি বলেন, নেপালের মোট জনসংখ্যার প্রায় অর্ধেক লোক মাধেশী সম্প্রদায়ের। তবে ক্ষমতাসীন দল মাধেশী সম্প্রদায়ের লোকজনের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করছে। নতুন সংবিধান অনুযায়ী পার্লামেন্টে তাদের আসন সংখ্যা 25%-এরও কম। তবে মাধেশীদের এ অভিযোগ অস্বীকার করেছেন দেশটির যোগাযোগ মন্ত্রী। 2 মাসের বেশি সময় ধরে নেপালের নতুন সংবিধানের বিরুদ্ধে বিক্ষোভ করে আসছে মাধেশী সম্প্রদায়ের লোকজন। এর ফলে দেশটিতে দেখা দিয়েছে ওষুধ ও জ্বালানি সহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মারাত্মক সংকট। ইয়েমেনে প্রধানমন্ত্রী খালিদ বাহার বিরোধিতা সত্ত্বেও নতুন পররাষ্ট্রমন্ত্রীর নাম ঘোষণা করেছেন প্রেসিডেন্ট আব্দুর রাব্বু মানসুর হাদি। মঙ্গলবার পররাষ্ট্রমন্ত্রী হিসেবে রিয়াদ ইয়াসিনের স্থলে আব্দুল মালেক আল মেখলাফির নাম ঘোষণা দেন হাদি। এর ফলে প্রথমবার ইয়েমেনি প্রধানমন্ত্রী খালিদ বাহার সঙ্গে প্রেসিডেন্ট হাদির বিরোধিতা প্রকাশ পেল। গেল মাসে বন্দরনগরী তাইজে হাউথি বিরোধী অভিযানের পরিকল্পনার জন্য এডেন পৌঁছান হাদি। এরপর এডেনে নতুন পররাষ্ট্র দপ্তর চালু করে হাদি সরকার। গত সপ্তাহে মন্ত্রিসভায় 5টি রদবদলের ঘোষণা দেওয়ার পর প্রেসিডেন্ট হাদির এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেন প্রধানমন্ত্রী খালিদ। আন্তর্জাতিক সময় আরো দেখবেন, যুদ্ধবিধ্বস্ত গাজার স্কুলে খুদে পরীদের ব্যালে নাচের প্রশিক্ষণ, সৃজনশীল মনের বিকাশে উৎসাহী অভিভাবকরাও। চলতি বছর জার্মানিতে আসা যেসব শরণার্থী নাম নিবন্ধন করতে ব্যর্থ হয়েছে তাদের ফেরত পাঠানোর প্রক্রিয়া সহজ হবে। শরণার্থী বিষয়ক নতুন প্রকল্পে একথা জানিয়েছেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল। এদিকে 2015 সালে নভেম্বরে 1,40,000 শরণার্থী ও অভিবাসী ভূমধ্যসাগর হয়ে ইউরোপে পৌঁছেছে বলে জানিয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR। মঙ্গলবার এ তথ্য জানিয়েছে সংস্থাটি। বছরের শেষ নাগাদ এ পরিমাণ 10 লাখে পৌঁছাবে বলে জানিয়েছে তারা। 2015 সালে 8,86,662 জন সাগর পাড়ি দিয়ে নিরাপদে ইউরোপে পৌঁছেছে, যা 2014 সালের তুলনায় 4 গুণ বেশি। আর এদের অধিকাংশই এসেছে যুদ্ধবিধ্বস্ত সিরিয়া থেকে। এছাড়াও চলতি বছর এজিয়ান সাগর পাড়ি দেওয়ার সময় পানিতে ডুবে রেকর্ড পরিমাণ 30% বেশি শিশু মারা গেছে বলে তথ্য প্রকাশ করেছে ইউনিসেফ। ত্রুটিপূর্ণ যন্ত্রাংশের কারণে ইন্দোনেশিয়ার এয়ার এশিয়া বিমান জাভা সাগরে বিধ্বস্ত হয়েছিল বলে জানিয়েছে ইন্দোনেশীয় কর্তৃপক্ষ। দীর্ঘ তদন্ত শেষে মঙ্গলবার তারা এ তথ্য জানায়। 2014 সালের ডিসেম্বরে এয়ার এশিয়া বিমানটি ইন্দোনেশিয়ার সুরাবায়া থেকে সিঙ্গাপুর যাওয়ার পথে জাভা সাগরে বিধ্বস্ত হয়। ইন্দোনেশীয় কর্তৃপক্ষ বিমানটির রাডার সিস্টেমে ত্রুটি থাকার কারণে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। কারণে ইন্দোনেশিয়া থেকে ওড়ার 40 মিনিটের মাথায় বিমানটি নিয়ন্ত্রণ কক্ষের সঙ্গে যোগাযোগ হারিয়ে ফেলে। এয়ারবাস A320-200 মডেলের বিমানটির ক্রু সহ 162 জন যাত্রীর সবাই নিহত হন। যুক্তরাষ্ট্রের মিনেপলিসে কৃষ্ণাঙ্গ হত্যাকাণ্ডের বিচারের দাবিতে আন্দোলনকারীদের উপর গুলি চালানোর অভিযোগে 4 জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এই 4 জনের 3 জন শ্বেতাঙ্গ ও 1 জন এশীয় বলে জানায় পুলিশ। মিনেসোটার মিনেপলিস পুলিশ স্টেশনের কাছে এই গোলাগুলির ঘটনায় 5 বিক্ষোভকারী আহত হয়। এর আগে 25 বছর বয়সী কৃষ্ণাঙ্গ জামাল ক্লার্কের ওপর গুলি চালানোর প্রতিবাদে মিনেপলিসের রাজপথে আন্দোলনে নামে কৃষ্ণাঙ্গরা। এরপর গেল রোববার শিকাগোর কিশোর ম্যাকডোনাল্ড হত্যাকাণ্ডের ভিডিও প্রকাশের পর কালো মানুষের প্রাণেরও মূল্য আছে ধ্বনি তোলে জোরালো হয় এই আন্দোলন। ভেনেজুয়েলায় বিরোধী দলীয় এক নেতাকে হত্যার অভিযোগে সন্দেহভাজন 3 জনকে আটক করেছে পুলিশ। গত সপ্তাহে দেশটির গারিকো রাজ্যের আল্টোগ্রাসিয়া শহরে সমাবেশ শেষে লুইস ম্যানুয়েল দিয়াজ নামে বিরোধী দলীয় এক নেতাকে গুলি করে হত্যা করা হয়। দিয়াজকে হত্যার অভিযোগে ক্ষমতাসীন সোশ্যালিস্ট পার্টিকে দায়ী করছে বিরোধী দলীয় নেতারা। তবে এই অভিযোগ অস্বীকার করেছে দলটি। তারা বলছে সরকারকে বেকায়দায় ফেলতে বিরোধী দল এই অভিযোগ করছে। এদিকে হত্যার ঘটনায় আসন্ন পার্লামেন্ট নির্বাচনকে ঘিরে সংশয় তৈরি হয়েছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। আগামী রোববার দেশটিতে সাংবিধানিক নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। প্যারিস হামলার পর বিদেশিদের ভ্রমণের উপর কড়াকড়ি আরোপের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। পূর্ণাঙ্গ ভিসা ছাড়া আর কাউকেই যুক্তরাষ্ট্র ভ্রমণ করতে দেওয়া হবে না বলে কংগ্রেসে পেশ করা একটি প্রস্তাবের কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র। কংগ্রেসের নতুন ভিসা পদ্ধতির প্রস্তাবটি পাশ হলে প্রত্যেকটি দেশকেই যুক্তরাষ্ট্র ভ্রমণের আগে পাসপোর্ট ইস্যু করতে হবে। প্রতি বছর 38টি দেশের প্রায় 2 কোটি পর্যটক যুক্তরাষ্ট্র ভ্রমণে যান। এছাড়া যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা কংগ্রেসের নাগরিকদের নিরাপত্তার খাতিরে কিছু নতুন ক্ষমতা পাওয়ার জন্য অনুরোধ জানিয়েছে।
সাইপ্রাসের দ্বিখণ্ডিত হওয়ার বিষয়ে একটি স্থায়ী সমাধানে পৌঁছাতে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন তুর্কি প্রধানমন্ত্রী আহমেদ দাভুতোগলু। মঙ্গলবার উত্তর সাইপ্রিয়াটের রাজধানী নিকোসিয়ায় দুদেশের প্রধানমন্ত্রী এক বৈঠকে অংশ নিলে দাভুতোগলু এই সহায়তা দেওয়ার কথা জানান। ভূমধ্যসাগরের তৃতীয় বৃহত্তম ও ইইউ জোটভুক্ত এই দ্বীপদেশটিকে গ্রিসের সামরিক সরকার নিজেদের অন্তর্ভুক্ত করার জন্য 1974 সালে এক সেনা অভ্যুত্থানের মাধ্যমে নিজের লোকদের ক্ষমতায় বসায়। এর কয়েকদিনের মাথায় সাইপ্রাসে শাসনতন্ত্র ফিরিয়ে আনার অজুহাতে সেখানে গিয়ে হাজির হয় তুর্কি সেনাবাহিনী। সৃষ্টি হয় জাতিগত গ্রিস ও তুর্কিদের মধ্যে সংঘাত। আর এই সংঘাতের জেরে দ্বীপটির উত্তরাংশ তুর্কি সাইপ্রিয়ত আর দক্ষিণাংশ গ্রিক সাইপ্রিয়তদের দখলে চলে যায়। ব্রিটিশ উপনিবেশে থাকা এ দেশটি 1960 সালে একটি চুক্তির মাধ্যমে স্বাধীন হয়। কিউবার চিকিৎসা সেবা বিশ্বব্যাপী সমাদৃত হলেও সম্প্রতি দেশটি বিশেষজ্ঞ চিকিৎসকদের সংকটে ভুগছে। সম্প্রতি দুদেশের সম্পর্কের জমাট বাঁধা বরফ গলতে শুরু করলে হাভানা থেকে বিপুল সংখ্যক চিকিৎসক পশ্চিমা দেশে পাড়ি জমায়। এতে দেশটিতে বিশেষজ্ঞ চিকিৎসকদের সংকটের সৃষ্টি হয়। এ অবস্থায় চিকিৎসকদের দেশ ছাড়ার বিষয়ে পুনরায় কড়াকড়ি আরোপ করার সিদ্ধান্ত নিয়েছে কিউবা সরকার। এবার কিউবার কোনো চিকিৎসক যদি যুক্তরাষ্ট্র বা অন্য দেশে কাজের সূত্রে যেতে চায় তবে তাকে সরকারের কাছে অনুমতি প্রার্থনা করতে হবে। যুক্তরাষ্ট্র তার দেশে কিউবার চিকিৎসকদের নিয়োগ দেওয়ার বিষয়ে যে নীতি প্রণয়ন করেছে তার কারণে এই সংকটটি সৃষ্টি হয়েছে বলে সমালোচনা করে হাভানা। The Cuban government has announced that it's reimposing a hated travel permit requirement on ভারতের চেন্নাই বিমানবন্দরে বন্যার পানি ঢুকে পড়ায় সব ফ্লাইট বাতিল করা হয়েছে। এতে অন্তত 400 যাত্রী সেখানে আটকা পড়ে। বন্যার কারণে বাতিল করা হয়েছে অধিকাংশ ট্রেনের শিডিউলও। রাস্তাঘাট ঘরবাড়ি পানিতে তলিয়ে যাওয়ায় তামিলনাড়ুর 6টি অঞ্চলের সব শিক্ষা প্রতিষ্ঠান 17 দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে শত শত ঘরবাড়ি। তাম্বারাম এলাকার একটি সরকারি হাসপাতাল থেকে রোগীদের সরিয়ে নেওয়া হয়েছে। বন্যা কবলিত হাজার হাজার মানুষকে উদ্ধার করে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়েছে সামরিক বাহিনী। গেল নভেম্বরে চিনি উৎপাদন খাতের ক্রয় ব্যবস্থাপনা সূচক 0.2% কমে দাঁড়িয়েছে 49.6%। আর এজন্য অভ্যন্তরীণ ও চীনের বাইরে পণ্যের চাহিদা কমে যাওয়াকেই দায়ী করেছেন অর্থনৈতিক বিশ্লেষকরা। সম্প্রতি এই তথ্য জানিয়েছে চীনের পরিসংখ্যান অধিদপ্তর। এছাড়াও গেল মাসে চীনের কারখানাগুলোতে পণ্যের উৎপাদন ও কাঁচামাল কেনার হারও কমেছে। এতে করে চলতি মাসেও কারখানার উৎপাদন খাতে নেতিবাচক প্রভাবে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। তবে ইতিবাচক অবস্থানে রয়েছে দেশটির উৎপাদন খাত বহির্ভূত ক্রয় ব্যবস্থাপনা সূচক। নভেম্বরে 0.5% বেড়ে এ সূচক দাঁড়িয়েছে 53.6%। এয়ারক্রাফট কর্পোরেশন অব চায়না কোমাকের তৈরি যাত্রীবাহী বিমান প্রথমবারের মতো সরবরাহ করা হয়েছে চীনের স্থানীয় চেংরু এয়ারলাইন্সকে। ARJ-21 মডেলের এই বিমানটি দেশের অভ্যন্তরীণ বিভিন্ন রুটে চলাচল করবে। 2 ইঞ্জিন চালিত 90 সিটের এই বিমানটির বেশ চাহিদা রয়েছে চীনের বাজারে। এখন পর্যন্ত 19টি এয়ারলাইন্সের কাছ থেকে 300টি বিমানের বিক্রয়াদেশ পেয়েছে কোমাক। প্রত্যাশা করা হচ্ছে বিমানটি এশিয়ার বাজারে বোয়িং এবং এয়ারবাসের প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়াবে। বিশ্ব অর্থনীতির বর্তমান সংকট এবং এই সমস্যার সমাধানে করণীয় বিষয়ে বিভিন্ন মন্তব্য করে পূর্বাভাস দিয়েছেন বিশ্বের বিশিষ্ট অর্থনীতিবিদরা। কেউ কেউ বলছেন চীনের ধীরগতির কারণে সবচেয়ে বেশি বেগ পেতে হবে এশিয়াকে, আর ইউরোপকে অভিবাসী সংকট সমাধান করা না গেলে এই নেতিবাচক ফল ভোগ করতে হবে সব দেশের অর্থনীতিকেই। ইউরোপের মন্দা, চীনের ধীরগতি, ফেডের সুদের হার বাড়ানো নিয়ে দোটানা, জ্বালানির বাজারে অস্থিরতা, অভিবাসী সংকট আর সবশেষ প্যারিসে সন্ত্রাসী হামলায় শেয়ার বাজারের দরপতন, সব মিলিয়ে চলতি বছরের নভেম্বর পর্যন্ত অস্থিরতার মধ্যেই রয়েছে বিশ্ব অর্থনীতি। তাই মন্দাক্রান্ত আর অভিবাসী সংকটে জর্জরিত বিশ্ব অর্থনীতির আগামী বছরের অবস্থা কেমন হবে সে বিষয়ে শঙ্কা প্রকাশ করেছেন শীর্ষস্থানীয় অর্থনীতিবিদরা। মর্গান স্ট্যানলির বাজার বিশ্লেষক রাচির শর্মার আশঙ্কা, চীনের কারণে বিশ্ব অর্থনীতিকে আবারও ধসের মুখে পড়তে হবে। অন্যদিকে ইউরোপের অভিবাসী সমস্যাকে গোটা বিশ্বের জন্যই হুমকি হিসেবে দেখছেন বেজেমার ট্রাস্টের অর্থনীতিবিদ রেবেকা প্যাটারসন। আর এসব সমস্যা সমাধানে ফেডের সুদের হার বাড়ানোকে উপায় হিসেবে দেখছেন মর্গান স্ট্যানলির নির্বাহী পরিচালক জিম ক্যারন। তবে জ্বালানির বাজারে স্থিতিশীলতা ফিরে আসাকেও সমান গুরুত্ব দিচ্ছেন বার্কলেস ক্যাপিটালের ভাইস চেয়ারম্যান বারবারা ব্রায়ান।
এদিকে জেপি মর্গানের মুদ্রাবাজার বিশ্লেষক টুলিও ভেরা চিন্তিত উত্তর আমেরিকার অর্থনীতির অবস্থা নিয়ে। এত সংখ্যাকে উড়িয়ে দিয়ে চীনের অর্থনীতিবিদরা বলছেন 2016 সাল জিডিপি প্রবৃদ্ধির পূর্বাভাস কমালেও দেশটির শ্রমবাজার শক্তিশালী হয় স্থিতিশীল থাকবে চাকরির বাজার এবং উৎপাদন খাতে বিনিয়োগ। তবে ফেড কিংবা ইসিবি এ দুই ব্যাংকের যে কোনো একটি সুদের হার বাড়ানোর মতো পরিস্থিতির সৃষ্টি হবে বলেও আশঙ্কা করছেন তারা। ঈশিতা ব্রহ্ম, সময় সংবাদ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রথমবারের মতো প্রকাশিত হতে যাচ্ছে অ্যাডলফ হিটলারের রাজনৈতিক ম্যানিফেস্টো মাইন ক্যাম্পফ। হিটলার তার রাজনৈতিক মতাদর্শ হিসেবে বইটি লিখেছিলেন। আগামী মাসে প্রকাশিতব্য বইটিতে বিশেষজ্ঞদের মতামত থাকবে। বইটি প্রকাশ করবে মিউনিখের দ্য ইনস্টিটিউট অব কন্টেম্পোরারি হিস্ট্রি। তবে এই পদক্ষেপের সমালোচনা করেছে ইহুদি গোষ্ঠীগুলো। তাদের দাবি, নাৎসি কোনো কিছুই আর প্রকাশ করা উচিত নয়। ফেসবুকে 99% শেয়ার দান করার ঘোষণা দিয়েছেন ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ এবং তার স্ত্রী প্রিসিলা চ্যান। একটি দাতব্য সংস্থাকে তারা এ দান করছেন। জাকারবার্গ দম্পতির কন্যা সন্তান জন্ম নেওয়ার খুশিতে ফেসবুকে এই অঙ্গীকার করে একটি বার্তা দেন তারা। পোস্টটিতে জাকারবার্গ তার কন্যা সন্তান ম্যাক্সের উদ্দেশ্যে লেখেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও ভালো একটি পৃথিবী তৈরি করতে তারা এই দান করছেন। ফেসবুকের 99% শেয়ারের বর্তমান বাজার মূল্য প্রায় $4,500 কোটি। In order to build a foundation for the best personalized newspaper. পায়ের আঙুলে ভর করে দুহাত মেলে কয়েকটি খুদে পড়ি ব্যালে নাচের প্রশিক্ষণ নিচ্ছে। এ দৃশ্য কল্পনা করলে কোনো পশ্চিমা ব্যালে স্কুলের চিত্র ভেসে উঠলেও ভেবে অবাক হবেন, এমন একটি স্কুল যাত্রা শুরু করেছে ফিলিস্তিনের যুদ্ধাহত গাজায়। আরব সংস্কৃতির রক্ষণশীল মনোভাবের কারণে শুরুতে এমন উদ্যোগ নিতে কেউ সাহস করেননি, কিন্তু স্কুল খোলার পর দেখা যায় উল্টো চিত্র। চলুন ঘুরে আসি গাজার সেই স্কুল থেকে। ফিলিস্তিনের গাজা নামটি শুনলেই চোখের সামনে ভেসে ওঠে যুদ্ধ, সহিংসতা আর সংঘাতের চিত্র। গাজা মানেই পথে পথে ইসরায়েলি সেনার তীক্ষ্ণ নিশানা, ফিলিস্তিনি শিশুর ভয়ার্ত মুখ। শান্তি যেন এই শহর থেকে অনির্দিষ্টকালের ছুটি নিয়েছে। ক্ষোভ আর আতঙ্কের আলিঙ্গনে ছুটে পালিয়েছে হাসি, আনন্দ। কিন্তু গাজার এই নাচের স্কুলটি দেখে এমন গদবাঁধা ধারণা থেকে বেরিয়ে আসবেন অনেকেই। আল কাত্তান সেন্টার ফর চিলড্রেন ইন গাজা নামের এই স্কুলটিতে গেলেই চোখে পড়বে এক ঝাঁক গোলাপি পরি নিচ্ছে ব্যালে নৃত্যের প্রশিক্ষণ। কে জানে এখান থেকে হয়তো বেরিয়ে আসবে কোনো ব্যালেরিনা শিল্পী। আমি ব্যালে নাচ শুধু টেলিভিশনে দেখেছি, এখন শিখতে গিয়ে খুব ভালো লাগছে। গাজার অধিকাংশ নাগরিক মুসলিম হওয়ায় মেয়ে শিশুদের এই ব্যালে স্কুলের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছিল। পরে ইউক্রেনীয় ব্যালেরিনা শিল্পী তামারা সাহস করে এই স্কুল খুলে ফেলেন। ফিলিস্তিনি স্বামীর সঙ্গে গাজায় বসবাস শুরুর পর থেকেই তার লক্ষ্য ছিল শিশুদের নিয়ে কিছু করার। আরবের রক্ষণশীল সংস্কৃতির কারণে ভেবেছিলাম অনেকেই হয়তো এর বিরোধিতা করবে, কিন্তু সাহস করে স্কুল খোলার পর বুঝলাম শিশুদের অভিভাবকদের আগ্রহের কোনো কমতি নেই। আমরা তাদের সঙ্গে পরামর্শ করেই আমাদের বার্ষিক পরিকল্পনা সাজাই। সব সহিংসতাকে ভুলে শিশুদের সৃজনশীল মনের বিকাশে অভিভাবকরাও তাদের সন্তানদের এই স্কুলে পাঠাতে উৎসাহী হচ্ছেন। গাজার অন্য আরো 10টা শিশুর মতো আমার সন্তানও জ্ঞান হবার পর থেকেই যুদ্ধ দেখেছে। সে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিল। প্রায়ই সে ভয়ঙ্কর সব স্বপ্ন দেখে জেগে ওঠে, অনেক কাঁদতো। কিন্তু এই নাচের স্কুলে ভর্তি করার পর সে একদম বদলে গেছে। আমার মেয়ে এখন এ ঘর ও ঘর প্রজাপতির মতো ঘুরে বেড়ায়। মায়ের কাছে এর চেয়ে আনন্দের আর কি বা হতে পারে। প্রাথমিকভাবে আবেদনকারী 200 শিশুর মধ্যে থেকে বেছে 5 থেকে 8 বছর বয়সী মোট 50টি শিশুকে এই স্কুলের প্রথম ব্যাচে ভর্তি করা হয়। তারা প্রত্যেকে মহা আনন্দে অনুশীলন করছে ব্যালের কঠিন সব মুদ্রা। জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফের এক প্রতিবেদনে জানা গেছে, গাজায় বসবাসরত 2 লাখ অধিবাসীর অর্ধেকের বয়স 18 বছরের নিচে, যাদের প্রত্যেকের মানসিক যত্নের প্রয়োজন। সঞ্জনা চৌধুরী, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। যুদ্ধবিমান ভূপাতিত করার ঘটনায় রাশিয়া ও তুরস্কের উত্তেজনা মিটিয়ে ফেলার আহ্বান ওবামার। আইএস জঙ্গি দমনে ইরাকে বিশেষ বাহিনী পাঠানোর ঘোষণা। আইএসের তেল বাণিজ্য বন্ধ করায় রাশিয়ার লক্ষ্য, দাবি চুরকিনের। ইরাকের সিনজারে গণকবর থেকে 113টি মরদেহ উদ্ধার।
জলবায়ু সম্মেলনে উন্নত দেশগুলোর সুনির্দিষ্ট প্রস্তাবনার অভাবে ফিকে হয়ে আসছে কার্যকর চুক্তির আশা, পরিবেশবাদীদের বিক্ষোভ অব্যাহত। এবং পেশোয়ারের সেনা স্কুলে জঙ্গি হামলার দায়ে 4 জনের ফাঁসি কার্যকর করল পাকিস্তান। করাচিতে অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে 2 সেনা নিহত। এই ছিল আন্তর্জাতিক সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।